আমরা এই লেকচারে ফ্রনহফার ডিফ্র্যাকশন সম্পর্কে আলোচনা করব। তো আমরা এই প্রথম ফ্রনহফার ডিফ্র্যাকশনের লেকচারে ফ্রনহফার ডিফ্র্যাকশন বাই এ সিঙ্গেল স্লিট এই সম্পর্কে আলোচনা করব। কিন্তু সরাসরি আমরা এই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ডেরিভেশন করে নেব, যে ডেরিভেশনটা আমরা ওই ফ্রনহফার ডিফ্র্যাকশন অফ দ্য সিঙ্গেল স্লিট এইটা যখন আমরা পড়ব তখন সেই ডেরিভেশনের রেজাল্টটাকে কাজে লাগাবো। তো এই যে আমরা ডেরিভেশন যেটা করতে চলেছি সেটা কি, সেটা তোমরা লক্ষ্য করো যে একটা কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ অফ এ পার্টিকেল when n simple harmonic motions of equal amplitudes and periods but with phase increasing in arithmetic progression are simultaneously imposed on the particle। মানে বেসিক্যালি কি হচ্ছে যে একটা পার্টিকেলের ওপরে এন নাম্বার অফ সিম্পল হারমোনিক মোশন অ্যাক্ট করছে। এই সিম্পল হারমোনিক মোশনগুলোর অ্যাম্পলিটিউডগুলো কিন্তু একই, কিন্তু এই যে পিরিয়ড যেগুলো আছে অ্যান্ড পিরিয়ডস কীরকম আছে না ইনক্রিজিং অর্ডারে আছে। তাহলে কি হবে, এই রকম এর নাম্বার অফ সিম্পল হারমোনিক মোশন যদি একটা পার্টিকেলের উপরে যদি অ্যাক্ট করে তাহলে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা কত হবে। প্রসঙ্গত বলে রাখি যে আমরা যখন ওয়েভস যখন পড়েছিলাম তখনও কিন্তু এই ধরনের একটা প্রবলেম আমরা করেছিলাম যে এর নাম্বার অফ সিম্পল হারমোনিক মোশন যাদের অ্যাম্পলিটিউডটা একই কিন্তু ফেজগুলো একটা ইনক্রিজিং অর্ডারে রয়েছে, সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডের মান কত হয়। কিন্তু আমরা আরও একবার এই যে ডেরিভেশন যেটা আছে এই ডেরিভেশনটা একবার দেখে নেব। আমরা এখানে ডান দিকে লক্ষ্য রাখো যে একটা ছবির সাহায্যে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই যে সিম্পল হারমোনিক মোশন যেগুলো আছে এই সিম্পল হারমোনিক মোশনগুলো কিভাবে অ্যাক্ট করছে। তোমরা লক্ষ্য করো যে আমরা যদি এই সিম্পল হারমোনিক মোশনগুলোকে এইভাবে ছোট ছোট কম্পোনেন্টে যদি ভেঙে নিই, যেমন কি এইটা হচ্ছে প্রথম যে কম্পোনেন্ট যেটা আছে যেটার অ্যাম্পলিটিউডটা হচ্ছে স্মল ই। এইবার এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, একটা অ্যারো সিম্বল দেখো দেওয়া রয়েছে। আবার দেখো এই যে এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট, এখানেও দেখো একটা অ্যারো সিম্বল দেওয়া রয়েছে। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে যে দেখো সেখানে যে অ্যারো সিম্বল যেটা দেওয়া আছে সেটা আমরা যদি প্রথম কম্পোনেন্টটার ডাইরেকশানটা যেটা আছে সেটাকে যদি ডাইরেকশানটাকে আরেকটু ডট ডট করে বাড়িয়ে দিই আর কি, এক্সটেন্ড যদি করে দিই, তাহলে প্রথম কম্পোনেন্টের সঙ্গে এই যে সেকেন্ড কম্পোনেন্ট যেটা তার যে অ্যাঙ্গেলের মান হচ্ছে স্মল ডি। দেখো এখানে ছোট্ট করে অ্যাঙ্গেল স্মল ডি এখানে লেখা রয়েছে। তাহলে এই স্মল ডি অ্যাঙ্গেলটা কি না, প্রথম যে কম্পোনেন্ট যেটা ছিল তার তুলনায় পরের যে কম্পোনেন্ট যেটা রয়েছে তার অ্যাঙ্গেল, মানে বেসিক্যালি এই যে স্মল ডি যেটা রয়েছে এই ডিটা হচ্ছে বেসিক্যালি ফেজ ডিফারেন্স অফ কনজিকিউটিভ পার্ট। আবার লক্ষ্য রাখো যে তারপরের যে কম্পোনেন্ট যেটা আছে তৃতীয় কম্পোনেন্টটা এটা হচ্ছে এইটা স্মল এ। এর দেখো আবার যদি প্রথম কম্পোনেন্টটার সঙ্গে যদি আমরা তুলনা যদি করি তাহলে ফেজ ডিফারেন্সটা হয়ে গেছে 2D, এটাই স্বাভাবিক হওয়ার কথা। এরকম এক একটা কম্পোনেন্ট আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে গেছি, এবং লাস্ট কম্পোনেন্ট যেটা হবে সেটা হচ্ছে কত না n-1 × d। আচ্ছা n-1 × d হলো কেন, কারণ কি প্রথম যে কম্পোনেন্টটা সেটা ছিল এ, সেটা ছিল অনলি এ ছিল। তারপরেরটা মানে সে তারপরেরটা হচ্ছে আবার এইভাবে হচ্ছে n-1 × d, কিন্তু প্রথম কম্পোনেন্ট যেটা তার তো আমরা কোনো অ্যাঙ্গেল ছিল না, মানে সেটা তো একটাই কম্পোনেন্ট ছিল, সুতরাং ফেজ ডিফারেন্সের কোনো ব্যাপার নেই। এরপর আরেকটা কম্পোনেন্ট যখন হলো মানে বেসিক্যালি এই যে স্মল ডিটা শুরু হচ্ছে এই সেকেন্ড জায়গাটা থেকে, সেই কারণে n-1 × d হয়েছে, না হলে হয়তো এনডি হয়ে যেত। মানে দ্বিতীয় পার্টটা থেকে যেহেতু এই স্মল ডি এর কনসেপ্টটা শুরু হয়েছে ওই কারণে n-1 × d আমরা লিখেছি। তো দেখো এইবার আমরা যদি এই সমস্ত কম্পোনেন্টগুলোকে যদি পরপর আপ টু n-1 × d পর্যন্ত যদি করে যাই তাহলে আমরা একটা রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড আর পাবো। এই আর হচ্ছে কি রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড, এবং ভালো করে লক্ষ্য রাখো যে আরের অ্যারোর ডাইরেকশানটা কোন দিকে, মানে বাকি সমস্ত অ্যারোর ডাইরেকশানটা যেদিকে ছিল এই আরের যে ডাইরেকশানটা সেটা তার ঠিক উল্টো দিকে। মানে এটা
আমরা বহুভুজের সূত্র পড়ে এসেছিলাম হায়ার সেকেন্ডারিতে, ঠিক সেই নিয়ম অনুসারে হয়েছে। মানে ক্যাপিটাল আর হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড, এবং ক্যাপিটাল আর প্রথম কম্পোনেন্টের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে ডেল্টা অ্যাঙ্গেল করেছে, স্মল ডেল্টা। তাহলে কি হলো যে ক্যাপিটাল আর হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড এবং এর যে ফেজ যেটা আছে সেটা হচ্ছে ডেল্টা। তাহলে আমরা এই যে ডান দিকে যে ছবি যেটা আছে সেই ছবিটাকে আমরা এখানে ব্যাখ্যা করলাম। তো এইবার আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউডটা আমরা পাবো। তো এইবারে তোমরা লক্ষ্য করো যে এই যে ক্যাপিটাল আর যে কম্পোনেন্ট যেটা আছে, আমরা আগেই বলেছি যে ডেল্টা হচ্ছে তার ফেজ। তাহলে এই ডেল্টার সাপেক্ষে আমরা এই যে ক্যাপিটাল আর এর দুটো কম্পোনেন্ট পেতে পারি, যেভাবে আমরা ভেক্টরের সূত্র পড়ে এসেছি। যে একটা পাবো যে এই যে প্রথম কম্পোনেন্ট যেটা আছে, এই যে স্মলে যে কম্পোনেন্ট যেটা রয়েছে তার দিকে একটা কম্পোনেন্ট আমি পাবো যেটা হবে ক্যাপিটাল আর কস ডেল্টা, আর আরেকটা কী পাবো তার ঠিক উল্টো দিক বরাবর, অর্থাৎ সাইন কম্পোনেন্ট পাবো আর সাইন ডেল্টা পাবো। দুটো কম্পোনেন্ট আমরা পেতে পারি এই ক্ষেত্রে। তো এইবার এই যে ক্যাপিটাল আর কস ডেল্টা, ক্যাপিটাল আর কস ডেল্টা পেতে গেলে আমাকে কি করতে হবে, এই যে যতগুলো ছোট ছোট সিম্পল হারমোনিক মোশন রয়েছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিতে হবে। তাহলে আমি যদি প্রথম কম্পোনেন্টটা যদি নিই, এই যে ধরো একদম ফার্স্ট কম্পোনেন্ট যেটা, সেটা কত ছিল, সেটা ছিল স্মল এ ছিল। এখন স্মল এটা আমরা তো কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি স্মল এর দিকেই নিতে চাইছি, তাহলে প্রথম কম্পোনেন্টটা আমাকে জাস্ট স্মল এ লিখতে হবে। আমি দেখো সেটা এখানে জাস্ট স্মল এ লিখেছি ফার্স্ট কম্পোনেন্টটা। তারপরে কি হয়েছে, সেকেন্ড কম্পোনেন্টটা আছে স্মল এ, অ্যামপ্লিচিউডটা আছে স্মল এ, বাট আমরা তো এই যে প্রথম যে কম্পোনেন্টটা তার দিকে এটার কম্পোনেন্ট নিতে চাইছি। এখন সেকেন্ড যে এসএইচএম যেটা আছে তার অ্যাঙ্গেলটা কত, প্রথম যে কম্পোনেন্ট যেটা আছে তার সাপেক্ষে অ্যাঙ্গেলটা হচ্ছে স্মল ডি। তাহলে নিশ্চয়ই এই যে সেকেন্ড কম্পোনেন্টটার প্রথম কম্পোনেন্টটার দিকে কতটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে এ কস ডি হবে সেকেন্ডটার জন্য দেখো আমরা এখানে এ কস ডি লিখেছি, এটাকে অ্যাকচুয়ালি বাইরে কমন নেওয়া হয়েছে এ কস ডি। তাহলে তৃতীয় কম্পোনেন্টটা যদি বিচার করা হয় তাহলে একইভাবে তৃতীয় এবং প্রথমের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 2D। তাহলে তৃতীয়টার প্রথমটার দিক বরাবর কস কম্পোনেন্ট কত হবে, এ কস 2D। তাহলে এইভাবে চলতে থাকবে। আমরা এটাকে আমরা কি করেছি, বাইরে কমন নিয়ে রেখেছি, এবং ভেতরে যেটা করেছি আর কি সেটা হচ্ছে 1 প্লাস কস ডি প্লাস কস 2D, এইভাবে আমরা লিখে রাখলাম। তাহলে এগুলো হচ্ছে কস কম্পোনেন্ট। ঠিক একইভাবে আমরা সাইন কম্পোনেন্ট পাবো। তাহলে সাইন কম্পোনেন্ট পেলে 2 নম্বর ইকুয়েশনটা লক্ষ্য রাখো যে আর সাইন ডেল্টা সমান হবে এ, যদি আমরা কমন নিই তাহলে এ হবে সাইন ডি প্লাস সাইন 2D, এরকমভাবে আসবে। এখন একটা জিনিস যেটা খেয়াল করো যে এইখানে এই যে প্রথম যেটা কম্পোনেন্ট যেটা আছে, যেমন কি যখন কস কম্পোনেন্ট যখন নিয়েছিলাম এই একদম প্রথম কম্পোনেন্টটা যদি বিচার করি, এই যে ফার্স্ট যেটা রয়েছে গোল করে যেটাকে আমি হাইলাইট যেটা করেছি আর কি, তাহলে সেটার জন্য শুধু স্মল এ থাকছে, কিন্তু তার যেটা সাইন কম্পোনেন্ট যেটা হবে সেটা কিন্তু এ সাইন ডি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা এগোচ্ছে, মানে প্রথমটার যেটা আছে আর কি, ফার্স্ট যেটা আছে সেটা হবে এ সাইন ডি। যেমন কি 1 নাম্বার সূত্রটা, এই 1 নাম্বার ইকুয়েশনটা এ প্লাস এ কস ডি এইভাবে হয়েছে। কিন্তু এই যে দ্বিতীয় যখন আমরা সাইন কম্পোনেন্ট যখন নেব তখন কি হবে, এই যে স্মল এ যেটা রয়েছে এই স্মলের জন্য, মানে প্রথমটার জন্য আমরা কিছু পাচ্ছি না, পরের যেটা আছে সেটার জন্য এ সাইন ডি, তারপরে এ সাইন 2D, আমরা এইভাবে আমরা পেতে থাকবো। তাহলে এইভাবে আমরা এই 2 নম্বর ইকুয়েশনটা আমরা ফর্ম করলাম। এইবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ইকুয়েশান 1কে আমরা 2 সাইন ডি বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 সাইন ডি বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে আমরা কি পেলাম, তাহলে দেখো এই যে আমরা যেটা লিখেছি যে 2 সাইন ডি বাই 2, লেফট হ্যান্ড সাইডও মাল্টিপ্লিকেশন করেছি, এবং রাইট হ্যান্ড সাইডে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মের সঙ্গে আমরা 2 সাইন ডি বাই 2 কিন্তু মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পরে আমরা একটা ত্রিকোণমিতির ফর্মুলা কাজে লাগাবো, যে 2 cos a sin b ফর্মুলা, 2 cos a sin b। এই 2 cos a sin b ফর্মুলা দিয়ে এই প্রত্যেকটা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আছে, মানে যেমন ধরো এইটা হচ্ছে প্রথম প্রোডাক্ট, এটা হচ্ছে দ্বিতীয় প্রোডাক্ট, এটা হচ্ছে লাস্টের প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা কিন্তু ওই 2 cos a sin b ফর্মুলা দিয়ে আমরা ভেঙেছি।
তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এই সমস্ত টার্মগুলো পেয়েছি, এই সমস্ত টার্মগুলো পেলাম 2 cos A sin B ফর্মুলা দিয়ে এই সমস্ত টার্মগুলো আমরা পেয়েছি। তাহলে যেটা দেখা গেল যেটা হচ্ছে যে আমরা সাইনের মানে সাবট্রাকশান ফর্মে এই সমস্ত প্রোডাক্ট ফর্মগুলোকে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে আমরা আলটিমেটলি কী পাবো তোমরা ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেকার যে টার্ম যেগুলো রয়েছে এই টার্মগুলোর মধ্যে কি হবে না কিছু কিছু ক্যান্সেল আউট হয়ে যাবে। যেমন ধরা যাক, যেমন লক্ষ্য করো, যেমন এইটা হচ্ছে সাইন 3D/2 আছে, প্লাস হিসেবে আছে, এখানে দেখো মাইনাস হিসেবে আছে। তেমনি একইভাবে এখানে সাইন 5D/2 রয়েছে, পরের ফার্স্ট ব্র্যাকেটে আমরা দেখাইনি, কিন্তু পরের ফার্স্ট ব্র্যাকেটে সেটা নেগেটিভ হিসেবে আসবে। এসে পরে কি হবে যে এগুলো কিন্তু সবগুলো আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যেটা পড়ে থাকবে সেটা হবে এরকম, সেটা হচ্ছে প্রথম টার্মটা থাকবে সাইন D/2, এই যে 2 sin D/2 আগের লাইনে লক্ষ্য রাখো যে প্রথম টার্মটা ছিল 2 sin D/2 মাইনাস একটা সাইন D/2 এসেছে, মানে বেসিক্যালি সাইন D/2 পাচ্ছি। আর একদম যেটা লাস্টের ঠিক আগে যেটা রয়েছে সেটা হচ্ছে সাইন n-1 n-1/2 ইন্টু ডি, এই টার্মটা আমরা পাবো। এখন তোমাদের মনে হতে পারে যে এই যে লাস্ট টার্মটা আমরা পেলাম কি করে, এটা তোমরা সহজে বুঝতে পারবে যে যদি তোমরা এনের একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে নাও। এটা হচ্ছে ট্রায়ালের জন্য তোমরা বাড়িতে যেটা প্র্যাকটিস করবে যে এনের মানটা 7 ধরে নেবে বা এনের মানটা 5 ধরে নেবে। এনের মানটা 5 ধরে নিয়ে তোমরা দেখবে যে ফার্স্ট টার্মের মানটা কত হয়, লাস্ট টার্মের মানটা কত হয়। দেখবে যদি 5 যদি হয় তাহলে কি হবে, লাস্ট টার্মটা যেটা হবে সেটা হচ্ছে সাইন অফ 5-1/2 ইন্টু ডি, মানে 9/2 এরকম হবে। 7 হলে সেরকমভাবে আসবে। এটা একটা ট্রায়াল হিসেবে দেখলেই বুঝতে পারবে। সেই সেন্স থেকে আমরা বলছি যে লাস্টে যে টার্ম যেটা হবে সেটা হচ্ছে সাইন অফ n-1/2 ইন্টু ডি। তারপরে আবার সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা আমরা পেলাম। এইবার যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আর কস ডেল্টা, অর্থাৎ যেটা আমরা শুরুটা যেটা করেছিলাম যে দেখো এই যে বাঁ দিকে কী ছিল, যে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা ছিল 2r cos ডেল্টা সাইন D/2, এটা ছিল লেফট হ্যান্ড সাইডে। আর আমরা রাইট সাইডে কী পেয়েছি, রাইট সাইডে পেয়েছি যে 2a সাইন ND/2 cos অফ n-1/2 ইন্টু ডি, এটা রাইট সাইডে পেয়েছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তুলনা করে যেটা বলছি যে ক্যাপিটাল আর কস ডেল্টা সমান আমরা এইটা পেলাম, ক্যাপিটাল আর কস ডেল্টা সমান এই রাশিমালাটা আমরা পেলাম। সিম্পলিফাই করার পরে আমরা এই রাশিমালাটা আমরা পাচ্ছি। এইবারে আমরা যেমন দেখো যে আমরা যে প্রথম যে ইকুয়েশানটা মানে 1 নম্বর ইকুয়েশানকে 2 sin D/2 দিয়ে গুণ করে একটা রাশিমালা আমরা বের করলাম, যে আর কস ডেল্টা রাশিমালাটা বের করলাম। একইভাবে এই যে 2 নম্বর ইকুয়েশান যেটা আছে এই 2 নম্বর ইকুয়েশানকেও কিন্তু 2 sin D/2 দিয়ে গুণ করে একদম সিমিলার টাইপের একটা এক্সপ্রেশন আমরা বের করতে পারি। সেই এক্সপ্রেশনটা যেটা হবে সেটা দেখো এরকম হবে যে আর সাইন ডেল্টা সমান হচ্ছে এইটা। এটা একইভাবে অ্যাপ্রোচ করে আমরা পাবো, আমরা পুরো প্রসেসটা দেখাইনি, বাট প্রসেসটা হচ্ছে সিমিলার। তাহলে এইবার লক্ষ্য করো যে এই যে এখন যে দুটো ইকুয়েশন পেলাম, এই যে 3 নাম্বার ইকুয়েশন এবং 4 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন এবং 4 নাম্বার ইকুয়েশনে লক্ষ্য রাখো যে লেফট হ্যান্ড সাইডে কী আছে, যে আর কস ডেল্টা আছে, আর 4 নাম্বার ইকুয়েশন আর সাইন ডেল্টা আছে। আর রাইট সাইডটা যাই থাকুক না কেন, বাট একটা জিনিস কমন রয়েছে রাইট সাইডে, লক্ষ্য রাখো, সেটা হচ্ছে এ সাইন ND/2 ডিভাইডেড বাই সাইন D/2, এটা কিন্তু রাইট সাইডে এই টার্মটা কমন রয়েছে। এবার আমরা যেটা করবো যে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং অফ দিস ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে আগে স্কোয়ার করব, স্কোয়ার করার পরে অ্যাড করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু শুধু ক্যাপিটাল আর স্কোয়ারে পড়ে থাকবে, কারণ ব্র্যাকেটের মধ্যে কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা চলে আসবে। তাহলে লেফট সাইডে ক্যাপিটাল আর স্কোয়ারে পড়ে থাকবে। রাইট সাইড থেকে আমরা এ সাইন ND/2 ডিভাইডেড বাই সাইন D/2কে কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে দেখা যাবে যে প্রথমটার জন্য থাকবে কস স্কোয়ার n-1 D/2, আর দ্বিতীয়টার থেকে আসবে প্লাস সাইন স্কোয়ার n-1 ইন্টু D/2, সেটাও কিন্তু 1 হয়ে যাবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে যে আর স্কোয়ার সমান হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ND/2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার D/2, তাহলে আর সমান হবে এ সাইন ND/2 বাই সাইন D/2।
এই হচ্ছে যে রেজাল্টেন্ট যে অ্যামপ্লিটিউড সেটা তার হচ্ছে একটা এক্সপ্রেশন। তাহলে এই পার্টটুকু আমরা ডিরাইভ করলাম। এবং ফেজ কি করে বার করব ডেল্টার মান, সেটা হচ্ছে আমরা দেখো আবার এই দুটো ইকুয়েশন লক্ষ্য রাখো, 3 এবং 4 নম্বর ইকুয়েশন। আমরা যদি 4/3 যদি করি তাহলে কী হবে, লেফট হ্যান্ড সাইডটা ট্যান ডেল্টা হয়ে যাবে। আর এই যে কমন টার্ম যেটা ছিল মানে a sin ND/2 বাই সাইন D/2 এটা কেটে যাবে, এবং ডান দিকটা যেটা হয়ে যাবে ট্যান অফ n-1 ইন্টু D/2। তাহলে বেসিক্যালি যেটা থাকবে সেটা লক্ষ্য করো যে এখানে ট্যান ডেল্টা সমান হবে ট্যান অফ n-1 ইন্টু D/2, বা ডেল্টা সমান যেটা হবে সেটা হচ্ছে এইটা n-1 ইন্টু D/2। এটা হচ্ছে ডেল্টা অর্থাৎ ফেজের এক্সপ্রেশন। তাহলে 5 এবং 6 নম্বর এক্সপ্রেশনে আমরা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড আর এবং তার যে ফেজ অ্যাঙ্গেল ডেল্টা এই মানটা আমরা বের করলাম। এইবারে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, যে অ্যাপ্রক্সিমেশনটা গুরুত্বপূর্ণ। ধরো যে সাপোজ n ইজ ইনফাইনাইটলি লার্জ, n এর মানটা খুব বড়। তাহলে n এর মানটা যদি খুব বড় হয় এবং a এবং d এর মানটা মানে অ্যামপ্লিটিউড আর ফেজ এদের মানটা যদি কম হয়, তখন আমরা কি বলতে পারি যে স্মল n ইন্টু ডি এদের মানটা আমরা ধরে নিচ্ছি 2 ইন্টু আলফা। আবার দেখো যে n ইন্টু ডি, স্মল n ইন্টু ডি এদের যে মান যেটা সেটা হচ্ছে 2 ইন্টু আলফা। তাই যদি হয় যে এনডি সমান যদি 2 আলফা যদি হয়, তাহলে কি হচ্ছে যে এই যে 5 নাম্বার ইকুয়েশনে দেখো যে এনডির জায়গায় 2 আলফা লিখছি, তাহলে ক্যাপিটাল আর সমান হবে a সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা বাই এন। এখন আলফার মানটা যদি কম হয়, তখন সাইন আলফা বাই এনটাকে শুধু আলফা বাই এন হিসাবে লেখা যেতে পারে। তাহলে কি আসছে যে এন এ সাইন আলফা বাই আলফা। এখন এই যে প্রোডাক্ট এন এ, এটাকে আমি যদি ক্যাপিটাল এ মানে একটা কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে ক্যাপিটাল আর সমান হবে a সাইন আলফা বাই আলফা। আর ডেল্টা সমান যেটা n-1 ইন্টু D/2 যেটা ছিল, সেটা কি হবে যে n এর মানটা খুব বড় হয়, তাহলে এটাকে ND/2 লেখা যাবে। এখন ND মানে হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে ND সমান 2 আলফা, তাহলে এই ডেল্টা সমান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আলফা। তাহলে এই যে অ্যাপ্রক্সিমেশন যেটা আমরা করলাম তার সাহায্যে দেখা যাবে যে ফেজ অ্যাঙ্গেল ডেল্টা সমান হবে আলফা হবে, আর অ্যামপ্লিটিউড রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড ক্যাপিটাল আর সমান হবে a সাইন আলফা বাই আলফা। তো যাই হোক না কেন, আমরা এই যে ডেরিভেশন যেটা করলাম, এই ডেরিভেশনের রেজাল্টটাকে আমরা এখন যে আলোচনা যেটা করব, অর্থাৎ আমাদের মূল যে আলোচনাটা, সেই আলোচনাতে এই রেজাল্টটাকে আমরা শুধুমাত্র কাজে লাগাবো। তাহলে আমরা চলে আসি সেই পার্টিকুলার ডিসকাশনে। তাহলে আমরা এখন যে ডিসকাশন যেটা করব, টপিকটার নাম যেটা হচ্ছে যে ফ্রনহফারের ডিফ্র্যাকশন অ্যাট এ সিঙ্গেল স্লিট। তো এটা আমরা একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিই যে ব্যাপারটা কীরকম। দেখো এখানে এস বলে একটা সোর্স অফ লাইট রয়েছে, মানে এটা হচ্ছে সোর্স অফ লাইট। তাহলে এই সোর্স অফ লাইট থেকে লাইটগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। পড়ার পরে প্রথমে একটা লেন্সের মধ্যে, মানে এই যে জিনিস যেটা আছে এটা হচ্ছে একটা লেন্সের মধ্যে পড়লো। লেন্সের মধ্যে পড়ার পরে মানে এই সোর্সটাকে লেন্সের ঠিক ফোকাসে আমরা রাখবো। ফোকাসে রাখলে কি হবে, লেন্স থেকে এরা প্যারালালি বেরোবে আলোটা। দেখো লেন্স থেকে এরা প্যারালালি আলোটা বেরোচ্ছে। আলোটা বেরিয়ে এবি এর মধ্যে পড়েছে। এবি হচ্ছে একটা স্লিট, অর্থাৎ এই যে জিনিস যেটা আছে এই জিনিসটা কি না, এটা হচ্ছে একটা স্লিট। এবির মধ্যে একটু গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে এই আলোটা লেন্স থেকে আসা আলোটা পড়লো। এ এবং বি দুটো প্রান্ত রয়েছে স্লিটটার, এবং এই যে স্লিটের উইডথ দেখো স্মল ই, এখানে দেখো স্মল ই বলে লেখা রয়েছে, এটা হচ্ছে স্লিটের উইডথ। এইবারে এই স্লিট থেকে বেরোনোর পরে এই রে অফ লাইটের একটা প্রান্ত কি হবে, এই ও বিন্দুতে সরাসরি চলে যাবে, ডাইরেক্ট যাবে, অর্থাৎ এই আলোটার কোনো রকম ডেভিয়েশন হবে না। আর আরেকটা পার্ট কি হবে, ডিফ্র্যাকশন এফেক্টের জন্য কি হবে, যে বেন্ডিং অফ লাইট হয়, আমরা আগেই পড়েছি। বেন্ডিং অফ দ্য লাইট হওয়ার জন্য এর আরেকটা প্রান্ত, রে অফ লাইটের আরেকটা প্রান্ত চলে যাবে কোথায়, এই পি বিন্দুতে চলে যাবে। এবং তোমরা এ বিন্দুটার কথা কল্পনা করো, এই যে স্মল এ যেটা আছে এই জায়গাটার কথা তোমরা ভাবো, যে যখন এ বিন্দু থেকে লাইটটা যখন বেরোলো, তখন একটা রে অফ লাইট দেখো আনডেভিয়েটেড হয়ে সরাসরি চলে যাচ্ছে, সরাসরি লেন্সে পড়ে ও বিন্দুতে কনভার্জ করে যাচ্ছে, এবং আরেকটা প্রান্ত যাচ্ছে পি বিন্দুতে। তাহলে এই যে দুটো রে অফ লাইট আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলের তাৎপর্যটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর স্লিটের পাশে যে লেন্স যেটা রাখা রয়েছে, সেই লেন্সটার কাজ হচ্ছে এই যে রে অফ লাইটটা যখন বেরোবে, সেটাকে যাতে পর্দায় এই যে এক্স ওয়াই যেটা আছে, মানে এই জিনিসটা হচ্ছে একটা
স্ক্রিন, পর্দা এক্স ওয়াই হচ্ছে দুটো প্রান্ত পর্দাটার। তো এই স্ক্রিনের মধ্যে বেসিক্যালি যাতে মানে আলোটা পড়ে এবং কনভার্ট যাতে করে, বাইরে যাতে ছড়িয়ে যাতে না পড়ে, সেই জন্য দ্বিতীয় লেন্স, এই যে ক্যাপিটাল এল যেটা আছে, সেই লেন্সটাকে আমরা ব্যবহার করছি। তো আমরা এই যে ফিগার যেটা আছে, এই ফিগারের সাহায্যে আমরা এই ডিফ্লেকশনের ব্যাপারটাকে আমরা বললাম। তাহলে বেসিক্যালি আমরা যখন এই যে এক্স ওয়াই স্ক্রিনে যখন ডিফ্লেকশন প্যাটার্ন যেটা পাবো, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে এরকম, যে ইন্টারফারেন্সে আমরা যেরকম ফ্রিঞ্জ প্যাটার্ন যেরকমের পেয়েছিলাম, এখানে খানিকটা সেরকমই, কিন্তু একটু আলাদা টাইপের পাওয়া যাবে। মানে বেসিক্যালি যেটা দেখা যায় যে সেক্ষেত্রে এরকম কনজিকিউটিভ ডার্ক ব্রাইট এরকম পাবো, কিন্তু যেটা হবে যে সেন্ট্রাল যে ব্যান্ড যেটা হবে সেটা হচ্ছে ব্রাইট হবে, অর্থাৎ সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড একটা পাবো, এবং তারপরে যেটা পাবো যে হ্যাভিং অল্টারনেট ডার্ক অ্যান্ড উইক ব্রাইট ব্যান্ডস অফ ডিক্রিজিং ইন্টেন্সিটি অন বোথ সাইডে। তাহলে সেন্ট্রালি একটা ব্রাইট ব্যান্ড থাকছে, এবং এর দুদিকটাতেই কিন্তু এরকম উইক ব্রাইট ব্যান্ড পাওয়া যাবে ডিক্রিজিং ইন্টেন্সিটি। তাহলে কি হচ্ছে যে অল্টারনেট ডার্ক পাচ্ছি এবং অল্টারনেট ব্রাইট ব্যান্ড পাচ্ছি, কিন্তু এদের যে ইন্টেন্সিটি যেটা আছে, এদের ইন্টেন্সিটিটা কিন্তু ডিক্রিজিং অর্ডারে আছে। এই ব্যাপারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে ইন্টেন্সিটিটা ডিক্রিজিং অর্ডারে আছে, যেটা ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাওয়া যাচ্ছিল না। কেন এটা হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা ব্যাখ্যা করব, বাট এখনই বলে রাখলাম যে এরকম একটা প্যাটার্ন কিন্তু ওই যে এক্স ওয়াই যে স্ক্রিন যেটা আমরা দেখাচ্ছিলাম, সেই এক্স ওয়াই স্ক্রিনের মধ্যে এরকম একটা প্যাটার্নের ফরমেশন হবে। তো এইখানে আরেকটা বিষয় যেটা বলে রাখা দরকার, তোমরা ছবিটা আবার লক্ষ্য করো, এখানে আমরা যেটা দেখিয়েছি যে এবি স্লিট থেকে রেটাকে দুটো পার্টে দেখিয়েছি, যে একটা রে আনডেভিয়েটেড হয়ে মানে সরাসরি গিয়ে ওতে মিলিত হচ্ছে, আর আরেকটা পার্ট তোমরা দেখো যে এটা পিতে মিলিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি এভাবে যদি ভাবি যে ও বিন্দুর ওপরে এটা আসছে, কিন্তু এমনটা নয় যে লাইটটা শুধুমাত্র পি এর দিকেই যাবে, লাইটটা কিন্তু সব দিকেই ছড়িয়ে পড়ছে। মানে ও থেকে ও এর ঠিক ওপরে পিতে যেমন আমরা একটা ফ্রিঞ্জ তৈরি হবে, ও এর ঠিক নিচের দিকে একই রকমভাবে কিন্তু ফ্রিঞ্জ তৈরি হবে। মানে বেসিক্যালি এই ও বিন্দু যেটা আছে, ও বিন্দুর দুদিকেই কিন্তু ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি হবে। আমরা এখানে বোঝানোর সুবিধার জন্য খালি একটা সাইডে কনসিডার করছি, মানে একটা সাইড কনসিডার করছি, এবং আমরা দেখিয়েছি যে এই যে দেখো থিটা অ্যাঙ্গেলটার কথা আবার ভাবো, যে থিটা অ্যাঙ্গেলটা কীভাবে তৈরি হয়েছে, যে একটারে আনডেভিয়েটেড হয়ে যাচ্ছে, ওতে মিলিত হলো, আরেকটারে কী হচ্ছে যে ডিফ্লেকশনের জন্য পিতে গিয়ে মিলিত হচ্ছে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে যে থিটা। তাহলে কি হবে, এই থিটার মানে একই রকমভাবে ও এর নিচের দিকেও কিন্তু একটা ফ্রিঞ্জ তৈরি হবে, সেটা ওই থিটা অ্যাঙ্গেল করে এরকমভাবে নিচের দিকে চলে যাবে। মানে আমরা বেসিক্যালি এখানে ফ্রিঞ্জ প্যাটার্নের একটা সাইড দেখাচ্ছি, এটা কিন্তু সিমেট্রিক, উল্টো দিকেও কিন্তু একটা সাইড তৈরি হবে। এবারে আমরা ব্যাখ্যাতে চলে আসছি যে কিভাবে এই প্যাটার্ন ফরমেশন হচ্ছে। তো ইন টার্মস অফ ওয়েভ থিওরি, এ প্লেন ওয়েভ ফ্রন্ট ইজ ইনসিডেন্ট নর্মালি অন দ্য স্লিট এবি। মানে এই যে স্লিট এবি যেটা আমরা দেখাচ্ছি ছবিতে, সেখানে কি হচ্ছে যে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট নর্মালি এসে পড়ছে। নর্মালি কেন হচ্ছে সেটা তো আমরা বুঝিয়েছি, যে লেন্স দিয়েছি, লেন্স দেওয়ার জন্য দেখো যে এই যে রে অফ লাইটটা এবির উপরে পারপেন্ডিকুলারভাবে পড়লো। অ্যাকর্ডিং টু হাইজেন্স প্রিন্সিপাল, ইচ পয়েন্ট ইন এবি, মানে এই যে এবি স্লিট যেটা আছে, এই এবি স্লিটের প্রত্যেকটা পয়েন্ট সেন্ডস আউট সেকেন্ডারি ওয়েভলেটস ইন অল ডাইরেকশান। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এবি স্লিটটাকে আমরা এরকম সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস হিসেবে ভাবতে পারি, এবং এই সেকেন্ডারি ওয়েভলেটসগুলো কিন্তু অল ডাইরেকশান, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম, যে এই যে ও বিন্দুর ওপরে যেমন প্যাটার্ন তৈরি হচ্ছে, ও বিন্দুর নিচের দিকেও কিন্তু তৈরি হবে, কারণ সব জায়গাতেই কিন্তু এই রে অফ লাইটটা ছড়িয়ে পড়ছে। The rays proceeding in the same directions as the incident ray are focused at O. মানে যদি ডেভিয়েশন যদি না হয়, মানে যেটা রে অফ লাইটটা সরাসরি যদি চলে যায়, সরাসরি চলে গেলে ও বিন্দুতে মিলিত হবে, যেটা আমরা আগেই বলছিলাম যে ফোকাসড অ্যাট ও, হোয়াইল দোজ ডিফ্র্যাক্টেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা আর ফোকাসড অ্যাট পি। তাহলে থিটা অ্যাঙ্গেলের যদি রিফ্র্যাক্টেড যদি হয়ে যায়, তাহলে পিতে গিয়ে তারা মিলিত হবে।
এই হচ্ছে ব্যাপারটা, মানে বেসিক্যালি থিটাটাকে আমরা রিফ্র্যাকশান অ্যাঙ্গেল হিসাবে ভাবতে পারি। তো এই যে থিটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হয়ে পিতে আমরা দেখলাম যে রে অফ লাইটটা মিলিত হলো। লেট আস ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি অ্যাট পি। এবার পি বিন্দুতে আমরা এই রেজাল্টেন্ট ইন্টেন্সিটি যেটা কত হবে সেটা আমরা বার করার চেষ্টা করব। তার জন্য আমরা যেটা করলাম, ছবিতে আবার লক্ষ্য করো, দেখো এই যে এ বিন্দু যেটা আছে, এ বিন্দু থেকে বিপি রেখা, আর আরেকবার তোমরা লক্ষ্য করে নাও যে বিপি রেখা যেটা রয়েছে এ বিন্দু থেকে, এই যে বিপি রেখা যেটা আছে, এই বিপি রেখার উপর একটা লম্ব টেনেছি। এই লম্বটা হচ্ছে এ কে। দেখো এইখানে কে বিন্দুটা আছে, এইখানে কে বিন্দুটা আছে, আমি আবার দেখাচ্ছি, এই বিন্দুটা হচ্ছে কে বিন্দু। তাহলে কি আছে যে এ বিন্দু থেকে এই বিপি রেখার উপরে আমরা একটা লম্ব টেনেছি, যে লম্বটা হচ্ছে যে এ কে। এইবার তোমরা ভাবো যে আমরা যদি দুটো রে অফ লাইটের কথা ভাবি, যে যেটা দেখো যে এই যে বিপি রেখা যেটা আছে, বিপি রে অফ লাইট, আর আরেকটা হচ্ছে এপি রে অফ লাইট। তো এই যে এপি এবং বিপি, আমি যদি এ কে পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারের পরের কথা যদি ভাবি, মানে এইটা যে পারপেন্ডিকুলার যেটা আছে, এই পারপেন্ডিকুলারের পর থেকে এপি এবং বিপি এরা নিয়ারলি সেম, অর্থাৎ এদের মধ্যেকার কোনো পাথ ডিফারেন্স কিন্তু নেই। কিন্তু এই যে বি থেকে কে বিন্দু পর্যন্ত, বি থেকে কে বিন্দু পর্যন্ত যে পার্টটা, সেটাই হচ্ছে তাদের পথের পার্থক্য। মানে একে থেকে কোনো পথের পার্থক্য নেই, তাহলে পথের পার্থক্য কতটা তৈরি হয়েছে, যে বি কে, এই যে বি কে যেটা আছে, সেই বি কেটা হচ্ছে বেসিক্যালি পাথ ডিফারেন্স। তাহলে এই বি কে পাথ ডিফারেন্সটা আমরা পাবো কী করে না, তোমরা লক্ষ্য করো যে এ বি কে ত্রিভুজটা কল্পনা করো, এ বি কে ত্রিভুজটা। এইবার বি এ কে এই যে অ্যাঙ্গেল যেটা হবে ফ্রম দ্য জিওমেট্রি, এই বি এ কে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলে এস্টাবলিশ করা যায়। এটা আমরা এখানে ডিরাইভ করছি না, বাট তোমরা এটা পরে চেষ্টা করে দেখবে যে বি এ কে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। আর এ বি এই যে স্লিটের যে ডাইমেনশনটা কত, সেটা হচ্ছে স্মল ই। তাহলে এ বি কে এই যে ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজ থেকে কি বলা যায়, দেখো এ বি কে এই ত্রিভুজ থেকে বলা যায় যে বি কে সমান হচ্ছে এ বি সাইন থিটা, বি কে সমান হচ্ছে এ বি সাইন থিটা, কারণ এ কে বি এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, আমরা লম্ব টেনেছি, এ কে ইজ পারপেন্ডিকুলার টু বি কে। তাহলে সুতরাং আমরা এ বি কে সমকোণী ত্রিভুজ থেকে বলছি যে বি কে সমান হচ্ছে এ বি সাইন থিটা সমান হচ্ছে ই সাইন থিটা। তাহলে এটা কি বার করলাম, আমরা বার করলাম পাথ ডিফারেন্স বিটুইন দ্য রেস। কোন কোন দুটো রের পাথ ডিফারেন্স, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি। তাহলে পাথ ডিফারেন্স পেলাম, পাথ ডিফারেন্স পেলে আমরা ফেজ ডিফারেন্স পাবো। ফর্মুলা কি না, 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ফেজ ডিফারেন্স, মানে এই যেটা আছে এটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স পেয়ে গেলাম। এইবার এই যে স্লিট এবি যেটা আছে, এই এবি স্লিটটাকে আমরা এন সংখ্যক ইকুয়াল পার্টে আমরা ভেঙে নিচ্ছি। কি করছি, এন সংখ্যক ইকুয়াল পার্টে ভেঙে নিলাম। দ্য অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন অ্যাট পি ডিউ টু দ্য ওয়েভস ফ্রম ইচ পার্ট উইল বি দ্য সেম। তাহলে আমরা পি বিন্দুতে যেখানে আমরা রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা বার করতে চাইছি, সেটা করতে গেলে আমরা যেটা বলছি যে এই যে পি বিন্দুতে যে সমস্ত ওয়েভগুলো যেটা আসছে, সেই প্রত্যেকটা ওয়েভের অ্যাম্পলিটিউডটা মোটামুটি সেম। আর আমরা ওয়েভগুলোকে কীভাবে ভাগ করছি, তো এবি স্লিট যেটা আছে সেটা তো সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, সেটা হচ্ছে সোর্স অফ দ্য ওয়েভলেটস, সেটাকে আমরা এন সংখ্যক ইকুয়াল পার্টে ভেঙে নিলাম। মানে বেসিক্যালি আমরা এইভাবে ভাবতে পারি যে এন সংখ্যক সিম্পল হারমোনিক মোশন, এন সংখ্যক সিম্পল হারমোনিক মোশন এরা বেসিক্যালি পি বিন্দুতে একটা প্রভাব ফেলছে, এবং আমরা এই এন সংখ্যক সিম্পল হারমোনিক মোশনের জন্য রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড পি বিন্দুতে বার করতে চাইছি। এবং এদের প্রত্যেকটার অ্যাম্পলিটিউড হবে নিয়ারলি সেম। কেন নিয়ারলি সেম হবে, তার কারণটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে যে ইচ পার্ট হ্যাজ দ্য সেম উইডথ, এই যে প্রত্যেকটা পার্টের উইডথটা একই, কারণ আমরা কি বললাম যে স্লিট ইটাকে আমরা এন সংখ্যক ইকুয়াল পার্টে ভাঙছি, অ্যান্ড দ্য স্ক্রিন ইজ এফেক্টিভলি অ্যাট অ্যান ইনফাইনাইট ডিস্ট্যান্স ফ্রম দ্য স্লিট। এই স্লিট থেকে এই স্ক্রিনের দূরত্ব এফেক্টিভলি ইনফাইনাইট। কেন, কারণ দেখো ছবিতে তোমরা লক্ষ্য করো যে স্লিটের পরে কী রাখা আছে, একটা লেন্স রাখা আছে, লেন্স থেকে আলোটা প্যারালালি যাচ্ছে, প্যারালালি রে যাওয়া মানেই
এফেক্টিভলি সোর্সটা হচ্ছে ইনফাইনাইট দূরত্বে রয়েছে। তাহলে সোর্সটা রয়েছে ইনফাইনাইট দূরত্বে এবং স্লিটটাকে আমরা সমান ভাগে ভেঙেছি এর নাম্বার অফ ইকুয়াল পার্টসে। এই কারণে এই যে সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস যেগুলো তৈরি হচ্ছে প্রত্যেকের অ্যামপ্লিচিউডটা একই হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। এইবার আমরা বললাম যে দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ওয়েভস ফ্রম এনি টু কনজিকিউটিভ পার্ট। আচ্ছা, এবার দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা কী করে পাবো? দেখো, আমাদের টোটাল ফেজ ডিফারেন্সটা যেটা আমরা আন্ডারলাইন কত করলাম, যে 2π/λ ই সাইন থিটা, যেটা আমরা বার করলাম যে বিকে পাথ ডিফারেন্স তৈরি হওয়ার জন্য নেট কত ফেজ ডিফারেন্স তৈরি হলো, সেটা হচ্ছে 2π/λ ই সাইন থিটা। এটা আমরা বের করেছি টোটাল ফেজ ডিফারেন্স। একে আমরা এন দিয়ে ভাগ করব। এন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বলবো এই যে দুটো পার্টের মধ্যে ফেজ ডিফারেন্সটা পেয়ে যাব। এখানে 1/n করে দিয়েছি আমরা, এবং সেটাকে আমরা ধরে নিচ্ছি যে স্মল ডি, অর্থাৎ দুটো কনজিকিউটিভ ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে স্মল ডি। হেন্স দ্য রেজাল্টেন্ট অ্যামপ্লিচিউড অ্যাট পি কত হবে? আমরা ঠিক একটু আগেই এই লেকচারের শুরুতে যে রেজাল্টটাকে আমরা ডিরাইভ করেছিলাম সেটাকে আমরা কাজে লাগাচ্ছি, যে ক্যাপিটাল আর সমান কত হয়, যে এ সাইন এন ডি/2 ডিভাইডেড বাই সাইন ডি/2। এখানে এই যে ডি এর মানটা আমরা বসাবো, যেটা আমরা দেখালাম, সেই ডি এর মানটা আমরা এখানে বসালাম। ডি এর মানটা বসিয়ে এটাকে ফার্দার সিম্পলিফাই করার জন্য পাই ই সাইন থিটা/λ এটা সমান আমরা আলফা ধরে নিলাম। এটা সমান যদি আমরা আলফা যদি ধরে নিই তাহলে ক্যাপিটাল আর সমান আমরা যেটা পাচ্ছি, যে ক্যাপিটাল আর সমান হচ্ছে এ সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা/n। তাহলে কি পেলাম, যে এ সাইন আলফা ডিভাইডেড বাই আলফা/n আমরা লিখতে পারি। কখন লিখতে পারি? যখন আলফা/n এর মানটা হচ্ছে খুব ছোট। এটা আমরা ধরে নিচ্ছি, অ্যাসিউম করছি। তাহলে কি হচ্ছে, যে সাইন আলফা/nকে আলফা/n আমরা লিখতে পারি। তাহলে ক্যাপিটাল আর এর মানটা আমরা বের করলাম। তাহলে এই আলফা সাইন আলফা/n, এখন আলফা সমান কত ধরেছিলাম? আলফা সমান আমরা ধরেছিলাম যে এন ইন্টু এ। এটা আমরা আগের যখন এতে যখন পড়েছিলাম, ডিরাইভ যখন করেছিলাম, তখন আমরা কিন্তু এই আলফার মানটা তাই ধরেছিলাম, যে এন ইন্টু স্মল এ। তাহলে এন এ সাইন আলফা ডিভাইডেড বাই আলফা, এরকম একটা পাওয়া যাচ্ছে। এবং এন ইন্টু এ, এটাকে আমরা যদি ক্যাপিটাল এ যদি ধরি তাহলে হবে আর সমান এ সাইন আলফা/আলফা। দেখো, এখানে যে রেজাল্টটা আমরা যেটা পেলাম, ঠিক আগের ডিসকাশনে যেটা আমরা ডিরাইভ করেছিলাম এক্স্যাক্টলি সেটাই আমরা ডিরাইভ করলাম, যে ক্যাপিটাল আর সমান হবে এ সাইন আলফা/আলফা, যেখানে এন টেন্স টু ইনফিনিটি এবং এ টেন্স টু 0 হলো, এনে কিন্তু ফাইনাইট হবে, এবং এই ফাইনাইট ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা ক্যাপিটাল এ বলছি। তাহলে ক্যাপিটাল আর সমান আমরা পেলাম আলটিমেটলি এ সাইন আলফা/আলফা। তাহলে ইন্টেন্সিটি হয় আমরা জানি যে অ্যাম্পলিটিউডের স্কোয়ার, তাহলে আই সমান হবে এ স্কোয়ার ইন্টু সাইন আলফা/আলফার হোল স্কোয়ার। এটা হচ্ছে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির এক্সপ্রেশন অ্যাট দ্য পয়েন্ট পি। এইবার আমরা যেটা বার করব, যে ম্যাক্সিমা এবং মিনিমা ডাইরেকশানটা বের করব, মানে কোন দিকে ম্যাক্সিমা তৈরি হবে, কোন দিকে মিনিমা তৈরি হবে, এই ব্যাপারগুলো আমরা বার করব। কিভাবে বার করব? দেখো, আমরা প্রথমে দেখতে চেষ্টা করছি যে ইন্টেন্সিটি আই, যেটা আমরা এক্সপ্রেশন যেটা বের করলাম, এই ইন্টেন্সিটিটা 0 হচ্ছে কখন, অর্থাৎ আমরা এই যে ডার্ক ফ্রিঞ্জ কখন তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে রাইট হ্যান্ড সাইডটা 0 যদি হয়, রাইট হ্যান্ড সাইডটা 0 হলে ইন্টেন্সিটি 0 হবে। এখন এ সমান 0 হবে না, তাহলে সাইন আলফা/আলফা সমান 0 হবে, বা সাইন আলফা সমান 0 হবে। কিন্তু এখানে একটা জিনিস বলতে হবে, যে আলফা নট ইকুয়াল টু 0 বলতে হবে। কেন? তার কারণটা হচ্ছে যে আলফা তো ডিনোমিনেটারে আছে, এই কারণে আমাদেরকে বলতে হবে যে আলফা নট ইকুয়াল টু 0, আদারওয়াইজ সেটা কী হবে, যে আলফা 0 হলে ওই টার্মটা ইনফাইনাইট হয়ে যাবে। ওই জন্য আমরা বলবো যে শুধুমাত্র সাইন আলফা সমান 0 হবে, কিন্তু আলফা 0 হবে না। তাহলে সাইন আলফা যদি 0 হয় তাহলে আলফা সমান কত হবে? প্লাস মাইনাস এম পাই হবে, যেখানে এম এর মানটা 1 2 3 এরকম। এম এর মান কিন্তু 0 হবে না, এম এর মানটা হবে 1 2 3। এই সমস্ত মানের জন্য সাইন আলফার মানটা 0 হবে। কিন্তু আলফা সমান আমরা কত ধরেছিলাম? আমরা ধরেছিলাম আলফা সমান হচ্ছে পাই ই সাইন থিটা/λ। একটু আগে আমরা এটাই লিখেছিলাম। তাহলে আলফা সমান প্লাস মাইনাস এম পাই হওয়া মানেই কিন্তু যে পাই ই সাইন থিটা/λ দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম পাই, অথবা ই সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম পাই। তাহলে দেখো, এই যে কন্ডিশন যেটা আমরা ডিরাইভ করলাম, ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ল্যামডা, এই ইকুয়েশনের সাহায্যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই মিনিমাগুলো পাবো। আমরা যদি এম এর মানটা মানে ক্রমানুসারে 1 2 3 এইরকম যদি বসাই, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যে মানে অ্যাঙ্গেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মিনিমাগুলো তৈরি হবে,
সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো বের করতে পারবো। যেমন ই সাইন থিটা ইকুয়াল টু প্রথমটার জন্য কত হবে, শুধু প্লাস মাইনাস ল্যামডা হবে, ই সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা, এটা হচ্ছে ফার্স্ট মিনিমা। সেকেন্ড মিনিমা কত হবে, যে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ল্যামডা, এইভাবে হবে। তাহলে মিনিমাগুলো কোন কোন ডাইরেকশানে হবে, সেই ডাইরেকশান মানে সেই যে থিটা, আমরা যদি ই এর মান যদি জানি, ল্যামডার মান যদি জানি, তাহলে থিটার মানগুলো বের করতে পারবো যে কোন কোন থিটার জন্য মিনিমা তৈরি হবে। এবার ম্যাক্সিমার কথাটা আমরা ভাবি। তো তার জন্য দেখো যে প্রথম যে ইকুয়েশন যেটা ছিল, যে আই সমান হচ্ছে এ স্কোয়ার সাইন আলফা বাই আলফার হোল স্কোয়ার। এখন আই যদি ম্যাক্সিমা যদি হয়, তাহলে ডিআই বাই ডি আলফা সমান 0 হবে। আমরা যে হায়ার সেকেন্ডারিতে ম্যাক্সিমা মিনিমা সম্বন্ধে যেটা পড়ে এসেছি, সেই যে প্রসিডিওরটাকে আমরা কাজে লাগাচ্ছি, যে ইন্টেন্সিটি যদি ম্যাক্সিমাম যদি হয়, তাহলে ডেরিভেটিভ অফ আই ইজ 0, ডিআই বাই ডি আলফা সমান হচ্ছে 0। তাহলে কি করলাম, যে ডি আলফা অফ এ স্কোয়ার সাইন আলফা বাই আলফার হোল স্কোয়ার সমান 0, এটাকে আমরা ডেরিভেটিভ করছি আলফার সাপেক্ষে। এ স্কোয়ারটাকে আমরা কনস্ট্যান্ট বলে সেটাকে বাইরে রেখে দিলাম। এইবার সামথিং স্কোয়ার আছে, তার জন্য 2 সাইন আলফা বাই আলফা এলো। তারপরে নিউমারেটর বাই ডিনোমিনেটরের যে ফর্মুলা যেটা আছে, অর্থাৎ আলফা ইন্টু সাইন আলফার ডেরিভেটিভ দ্যাট ইজ কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু ডেরিভেটিভ অফ আলফা দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0 করলাম। করে আলটিমেটলি ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলফা কস আলফা মাইনাস সাইন আলফা সমান 0, অথবা আলফা সমান হচ্ছে ট্যান আলফা। এই হচ্ছে কন্ডিশন। তাহলে আলফা সমান ট্যান আলফা, এই হচ্ছে কন্ডিশন যার জন্য আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। কিন্তু আলফা সমান ট্যান আলফা এই ইকুয়েশনটা থেকে আমরা থিটার মানগুলো পাবো কী করে, তার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতিটা কী রকম, যে আলফা সমান ট্যান আলফা এই ইকুয়েশনটাকে আমরা দুটো ইকুয়েশনে ভেঙে নিলাম। কীরকম, আমরা বললাম যে ওয়াই সমান আলফা এবং ওয়াই সমান ট্যান আলফা। আবার বলছি, আমরা এইভাবে লিখছি ওয়াই সমান আলফা এবং ওয়াই সমান ট্যান আলফা, দুটো সেপারেট ইকুয়েশন করলাম। এইবার এই দুটো সেপারেট ইকুয়েশনকে আমরা গ্রাফে প্লট করব। আমরা গ্রাফে যদি দুটো সেপারেট ইকুয়েশনকে যদি প্লট করে তাদের যে ইন্টারসেকশন পয়েন্ট যেগুলো আছে, সেই ইন্টারসেকশানের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোই হবে যে আলফা সমান ট্যান আলফা এই ইকুয়েশনটার সলিউশন। এই পদ্ধতি অনুসারে সলিউশন করাটাকে বলা হয় যে গ্রাফিক্যাল পদ্ধতিতে সলিউশন করা। আলফা সমান ট্যান আলফা এটাকে সরাসরি সলভ করাটা খুব কঠিন, এই কারণে আমরা এই গ্রাফিক্যাল মেথডের সাহায্য নেব। তো দেখো, আমরা ওয়াই সমান আলফা এবং ওয়াই সমান ট্যান আলফা এই দুটোকে যদি গ্রাফে যদি প্লট করি তাহলে দেখতে কেমন হয়। তার জন্য আমরা যেটা করেছি, যে এক্স অক্ষতে আমরা এই আলফাকে প্লট করলাম, আর ওয়াই অক্ষতে ওয়াইকেই প্লট করেছি। এবার ওয়াই সমান আলফা কী হবে, ওয়াই সমান আলফা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন হবে। দেখো এই যে এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওয়াই সমান আলফা। আবার আরেকটা কি ইকুয়েশন ছিল, যে ওয়াই সমান ট্যান আলফা, অর্থাৎ বেসিক্যালি ট্যানের গ্রাফ। তো ট্যানের গ্রাফ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে ট্যানের গ্রাফের অনেকগুলো ব্রাঞ্চ আছে। কীরকম ব্রাঞ্চ আছে, দেখো যে প্রথমে দেখো একটা কার্ভ লাইন ড্র করা হয়েছে, এরকমভাবে গেছে কার্ভটা, এইভাবে কার্ভটা গেছে, সলিড কার্ভটা। তারপরের যে পরের ব্রাঞ্চ যেটা আছে, সেই ব্রাঞ্চটা এইভাবে নিচ থেকে এইভাবে শুরু হয়েছে, নিচ থেকে এইভাবে শুরু হয়ে আবার ওপর দিকে চলে গেছে। আবার পরের ব্রাঞ্চটা নিচ থেকে শুরু হয়ে আবার এই বরাবর ওপর দিকে চলে গেছে। মানে বেসিক্যালি এই ট্যানের গ্রাফের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ হয়। এখন দেখো এই যে ট্যানের গ্রাফ, অর্থাৎ ওয়াই সমান আলফা এবং ওয়াই সমান ট্যান আলফা, এদের ছেদবিন্দু অর্থাৎ কাটিং সেকশন কোথায় কোথায় আছে। দেখো একটা কাটিং সেকশন হচ্ছে ডাইরেক্ট মূল বিন্দু, কারণ মূল বিন্দু থেকে দুটো গ্রাফ তৈরি হয়েছে। এইটা হচ্ছে প্রথম কাটিং পয়েন্ট। তারপরে কাটিং পয়েন্ট কোন জায়গাটা, দেখো এই জায়গাটা হচ্ছে নেক্সট কাটিং পয়েন্ট, স্ট্রেট লাইনটা এবং এই ট্যানের গ্রাফের না, এখানে এই জায়গাটা হচ্ছে নেক্সট কাটিং পয়েন্ট ট্যানের গ্রাফের সঙ্গে যেটা স্ট্রেট লাইনটার। আর একটা নেক্সট কাটিং পয়েন্ট কোনটা, নেক্সট কাটিং পয়েন্ট হচ্ছে এইটা। এইভাবে আমরা এই কাটিং পয়েন্টগুলো খুঁজবো যে কোথায় কোথায় কাট করেছি। এবারে প্রথমটা মূলবিন্দু আমরা পেয়ে গেলাম। এবারে পরের যে কাটিং পয়েন্টটা লক্ষ্য রাখো, পরের কাটিং পয়েন্ট থেকে আলফা অ্যাক্সিসের উপরে ডট ডট দিয়ে একটা লম্ব টানা হয়েছে। দ্বিতীয় কাটিং পয়েন্ট যেটা আছে সেখান থেকেও আলফা অ্যাক্সিসের উপরে ডট ডট দিয়ে একটা লম্ব টানা হয়েছে। এবারে সেকেন্ড কাটিং পয়েন্টটা তোমরা লক্ষ্য রাখো, যে এই সেকেন্ড কাটিং পয়েন্টটা বেসিক্যালি 3π/2 এর সামান্য একটু আগে
আলফা অ্যাক্সিসকে ছেদ করেছে। ঠিক একইভাবে এই যে সেকেন্ড কাটিং পয়েন্ট যেটা আছে, এটা হচ্ছে 5π/2 এর সামান্য একটু আগে ছেদ করেছে। তো এই কারণে আমরা এই যে আলফার মানগুলোকে এইভাবে লিখলাম যে আলফা সমান হচ্ছে 0, মানে এগুলো হচ্ছে বেসিক্যালি কাটিং পয়েন্ট, কিন্তু মানে 0 অর্থাৎ মূলবিন্দু, তারপরেটা 3π/2, 5π/2, 7π/2, কিন্তু এটা আমরা একটা কথা মানে যোগ করি, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। কারণ আমরা বললাম যে এই যে 3π/2 এর সামান্য একটু আগে, ওই কারণে আমরা বললাম যে আলফা সমান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি যে 0, 3π/2, 5π/2, 7π/2, তাহলে এগুলো হচ্ছে আলফার মান। আর যদি আমি এক্স্যাক্টলি যদি বলি, তাহলে এই যে পরের লাইনে দেখো এক্স্যাক্ট ভ্যালুগুলো দেওয়া আছে যে 0, 1.43π, এগুলো হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু। কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটগুলো ভ্যালু অনেক সময়তে নিই যে একটা আন্দাজ পেতে যে মোটামুটি কোন কোন জায়গায় তারা কাট করছে, এবং পরের লাইনে যে আলফার মান যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এইবার এই যে আলফার যে মানগুলো আমরা পেয়েছি, এই মানটা আমরা কি করছি, যে ইন্টেন্সিটির একটা এক্সপ্রেশন যেটা ছিল যে আই সমান ছিল এ স্কোয়ার ইন্টু সাইন আলফা বাই আলফার হোল স্কোয়ার, এটা ছিল ইন্টেন্সিটির এক্সপ্রেশন। তাহলে এই যে আলফার প্রথম মানটা যেটা ছিল 0, সেই মানটা যদি আমরা ইন্টেন্সিটির এক্সপ্রেশনে যদি বসাই, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার ইন্টু সাইন 0/0 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে I0 বলছি আমরা, মানে সেন্ট্রাল অথবা প্রিন্সিপাল ম্যাক্সিমাম। I0-র মানটা হচ্ছে এ স্কোয়ার। এবার আলফার তার ঠিক পরের ভ্যালুটার মান কত? 3π/2, রাফলি 3π/2। তাহলে I1 অর্থাৎ তার ঠিক পরের যে ম্যাক্সিমা, ইন্টেন্সিটি অফ দ্য ফার্স্ট সাবসিডিয়ারি ম্যাক্সিমা, এটা কত হবে? একই সূত্রতে আমরা জাস্ট আলফার মানটা 3π/2 বসাবো। এই যে 3π/2 অ্যাপ্রক্সিমেশনটা এই কারণেই করেছি আমরা, যে সাইন 3π/2 এর ভ্যালুগুলো মোটামুটি আমরা একটু টেবিল থেকে আমাদের জানা থাকে, ওই কারণে এই অ্যাপ্রক্সিমেশনটা করা হয়। বাট আমরা এক্স্যাক্ট ভ্যালুও বসাতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যাই হোক না কেন, তা I1-এর মানটা ওই একই সূত্রানুসারে পাওয়া গেছে রাফলি a²/22। একইভাবে আলফার নেক্সট ভ্যালুটা নিয়ে তারপরের যেটা মানে সেকেন্ড সাবসিডিয়ারি ম্যাক্সিমার ভ্যালুটা পাওয়া গেছে a²/61। তাহলে আমরা যদি এই যে প্রথম ম্যাক্সিমা মানে প্রিন্সিপাল ম্যাক্সিমার সঙ্গে যদি তুলনা করি, তাহলে এদের ইন্টিগ্রাল রেশিওটা কী রকমের হবে? এটাকে আমরা যদি 1 যদি ধরে নিই প্রথমটার জন্য, তাহলে হবে 1:4/9π² ইস টু 4/25π² ইস টু 4/49π², মানে 1:1/22 ইস টু 1/61 ইস টু 1/121, এইভাবে হবে। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি আলফার এক একটা মানের জন্য আমরা এক একটা ম্যাক্সিমামের পজিশানটা আমরা জানতে পারছি, অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি, এবং সেই সঙ্গে ইন্টেন্সিটির ভ্যালুটা পাচ্ছি। তো তাতে যেটা দেখা যাচ্ছে যে যখন আলফার মানটা যখন 0, আলফার 0 মানের জন্য যে ইন্টেন্সিটির মানটা সর্বাধিক, সেটা ছেড়ে সেই যে ইন্টেন্সিটি মানে যে আলফার মানের জন্য, এবং আলফা মানে কি? আলফা মানে বেসিক্যালি আমাদের একটা ডাইরেকশন দেবে। আলফার সঙ্গে থিটা হচ্ছে কোরিলেটেড। আলফার সঙ্গে থিটার সম্পর্ক তো আগেই আমরা বললাম যে দেখিয়েছি। তার মানে বেসিক্যালি আমরা জানতে পারছি যে কতটা অ্যাঙ্গেলে ওই যে রে অফ লাইটটা স্লিট থেকে বেরোনোর পরে কতটা অ্যাঙ্গেলে প্রিন্সিপাল ম্যাক্সিমাটা ফর্ম হবে, কোন অ্যাঙ্গেলে ফার্স্ট যেটা সেকেন্ডারি ম্যাক্সিমা যেটা তৈরি হবে সেটা তৈরি হবে, তারপরের ম্যাক্সিমাটা কত অ্যাঙ্গেলে তৈরি হবে, এবং তাদের ইন্টেন্সিটির মান কত, এই সমস্ত ইনফরমেশানগুলো বেসিক্যালি আমরা এখান থেকে বার করছি। তো আমি আবার বলছি যে মোস্ট অফ দ্য ইনসিডেন্ট লাইট ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা। কারণ এই যে তোমরা রেশিও মানটা খেয়াল দেখো রেশিওটা দেখো, যে আমরা যদি প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে যদি 1 যদি ধরে নিই, তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা অনেকখানি কমে কমে কিন্তু যাচ্ছে, এবং এটা হচ্ছে সিমিট্রিক নয়, কিন্তু এর মধ্যে কোনো সিমিট্রি নেই। কারণ দেখো প্রথম তারপরেরটা হচ্ছে 1/22, তারপরেরটা হচ্ছে 1/61, এইভাবে আসছে। সিমিট্রি পাওয়া যাচ্ছে না, বাট অনেকটা কম হবে এটুকু বলতে পারি। এই জন্য যেটা আমরা বলছি যে most of the incident light is concentrated in the principal maxima for alpha is equal to 0. এখন আলফার মানটা কত আমাদের ছিল, যে পাই সাইন থিটা বাই ল্যামডা, মানে আলফা সমান 0 মানেই পাই সাইন থিটা বাই ল্যামডা সমান 0, মানে থিটা ইজ ইকুয়াল টু 0। থিটা 0 হওয়া মানে কি? তোমরা ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে থিটা 0 হওয়ার মিনিংটা কি। দেখো
দেখো এখানে হচ্ছে থিটা অ্যাঙ্গেলটা কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা জিরোর সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম যে আনডিভিয়েটেড লাইট, মানে যেটা ডেভিয়েটেড হচ্ছে না, যেটা সরাসরি এখানে এসে পরে মিলিত হচ্ছে, সেইটাই হচ্ছে কিন্তু থিটা জিরো হওয়ার মিনিং। আর সেটাই এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে যে থিটা সমান যখন জিরো হয়, দ্যাট ইজ ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ইনসিডেন্ট লাইট। মানে প্রিন্সিপাল ম্যাক্সিমাটা সবসময় কোথায় তৈরি হবে, যে ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ইনসিডেন্ট লাইট। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ম্যাক্সিমা সবসময় লাইটটা যে ডিরেকশনে যাচ্ছে সেইখানে কিন্তু ফর্ম হবে। দাস দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন কনসিস্টস অফ এ ব্রাইট প্রিন্সিপাল ম্যাক্সিমা ইন দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট লাইট। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভিং অল্টারনেটিভলি মিনিমা অ্যান্ড উইক সাবসিডিয়ারি ম্যাক্সিমা অফ র্যাপিডলি ডিক্রিজিং ইন্টেন্সিটি। ডিক্রিজিং ইন্টেন্সিটি কেন বলছি, কারণ রেশিওটা আমরা অলরেডি দেখালাম যে প্রথমটার যদি 1 যদি হয় তাহলে পরেরগুলো 1-এর 22, 1-এর 61 এরকমভাবে আসছে, মানে ডিক্রিজিং ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা থাকবে তার পাশাপাশি র্যাপিডলি ডিক্রিজিং অর্ডারের ম্যাক্সিমা তৈরি হবে, এবং মিনিমা তো থাকছেই। মিনিমার পজিশানগুলো তো আমরা অলরেডি আগেই বলেছি কোন কোন পজিশনে মিনিমা হবে। যে মিনিমাগুলো আমরা পাচ্ছি যে আলফার কোন কোন অ্যাঙ্গেলের জন্য, যেটা হচ্ছে +-π, +-2π, +-3π, এগুলো হচ্ছে আলফার মিনিমার পজিশান। আর আলফার ম্যাক্সিমার পজিশানগুলো আমরা অলরেডি একটু আগে বের করলাম, যে আলফার ম্যাক্সিমার পজিশানগুলো কোথায় দেখালাম, সেটা হচ্ছে আলফা সমান হচ্ছে 0, 3π/2, 5π/2, 7π/2, এগুলো হচ্ছে আলফার ম্যাক্সিমার পজিশান। তাহলে দেখো আমরা আলফার ম্যাক্সিমাম পজিশান বের করেছি এবং আলফার মিনিমার পজিশান বের করেছি। তাহলে আমরা যেটা করতে পারি যে একটা গ্রাফ ড্র করতে পারি। দেখো এখানে একটা গ্রাফ ড্র করা রয়েছে। তো এই গ্রাফে আমরা যেটা দেখিয়েছি যে ওই অ্যাঙ্গেলগুলোকে আমরা কাজে লাগালাম বেসিক্যালি, যে ম্যাক্সিমা কোথায় কোথায় তৈরি হয় আর মিনিমা কোথায় কোথায় তৈরি হয়, এবং সেই পজিশানগুলো মানে খেয়াল রেখে আমরা যদি একটা গ্রাফ যদি ড্র করি তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তোমরা লক্ষ্য করো যে আলফার মানটা যখন 0 তখন একটা ম্যাক্সিমা পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলছি প্রিন্সিপাল ম্যাক্সিমা বা সেন্ট্রাল ম্যাক্সিমা, যার ইন্টেন্সিটির ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি। এটা হচ্ছে ফার্স্ট। এরপর এর ডান দিকটা লক্ষ্য করো, বাঁ দিকটা আমরা এখন বলছি না, কারণ আমরা যখন ছবিতে যখন দেখিয়েছিলাম তখন একটা সাইডই বেসিক্যালি দেখিয়েছিলাম, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে উল্টো দিকেও কিন্তু ওইরকমভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে। তাহলে একটা সাইডের কথা যদি ভাবি তাহলে এইরকম জায়গায় হচ্ছে তারপরে ম্যাক্সিমাটা পাওয়া গেল, তারপরের ম্যাক্সিমাটা কোথায় পাওয়া যাবে, তারপরের ম্যাক্সিমাটা পাওয়া যাবে এরকম জায়গাতে পাওয়া যাবে। মানে বেসিক্যালি এগুলো হচ্ছে ম্যাক্সিমার পজিশান। ঠিক একইভাবে আমরা মিনিমার পজিশানগুলো দেখাতে পারবো, যেমন কি এইটা হচ্ছে একটা মিনিমার পজিশান, পাইতে হচ্ছে 2π হচ্ছে। মানে বেসিক্যালি এখানে আমরা যেটা বলতে চাইছি যেটা হচ্ছে যে আলফার যে আমরা ভ্যালুগুলো বের করেছি ম্যাক্সিমা এবং মিনিমার জন্য, সেই ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে আমরা এই গ্রাফটা প্লট করেছি। তো এইবারে কতকগুলো মানে ইনফরমেশান আমরা জানবো, সেটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ইফ স্লিট ইজ মেড ন্যারোয়ার। এই যে স্লিটের ডাইমেনশনটাকে আমরা বলেছি, স্লিট উইডথটা ছিল। এবারে আমরা প্রথমে ভেবে নিই যে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা আছে, দ্য ফার্স্ট মিনিমাম অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা অকার্স ইন দ্য ডাইরেকশন অফ থিটা গিভেন বাই সাইন থিটা ছিল +-m ল্যামডা। এবারে m সমান যদি 1 যদি হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু +-ল্যামডা হবে। এটা হচ্ছে ফার্স্ট মিনিমার হচ্ছে কন্ডিশন, সাইন থিটা ইজ ইকুয়াল টু +-ল্যামডা। তো তোমরা ছবিতে আরেকবার দেখে নাও, ছবিতে বেসিক্যালি দেখে নাও, দেখো যে এইটা যদি সেন্ট্রাল ম্যাক্সিমা যদি তৈরি হয় তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে এই দিকে একটা মিনিমা পাচ্ছি আর এই সাইডে একটা মিনিমা পাচ্ছি। মানে বেসিক্যালি এই যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা পুরোটা মানে এই অংশ জুড়ে সেন্ট্রাল ম্যাক্সিমাটাকে আমি পাচ্ছি, এই পুরোটা অংশ জুড়ে। মানে এটাকে আমরা যদি একটা অ্যাঙ্গুলার উইডথ হিসেবে যদি ভাবি তাহলে এই অ্যাঙ্গুলার উইডথটাকে আমরা যদি টু থিটা যদি বলি তাহলে এই 2 থিটা জুড়ে এই সেন্ট্রাল ম্যাক্সিমাটা পাচ্ছি, যে সেন্ট্রাল ম্যাক্সিমার পরে মানে ডান দিকেও একটা মিনিমা আছে, বাঁ দিকেও একটা মিনিমা আমি পাচ্ছি। তো দেখো আমাদের কন্ডিশনটা কী ছিল, যে দ্য ফার্স্ট মিনিমা অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা অকার্স ইন দ্য ডাইরেকশন অফ থিটা গিভেন বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু +-ল্যামডা। মানে আমি যদি সেন্ট্রাল ম্যাক্সিমা যদি ভাবি তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা ডান দিকে মানে ওই থিটা অ্যাঙ্গেলে একটা মিনিমা পাচ্ছি, আবার বাঁ দিকেও কিন্তু ওই থিটা অ্যাঙ্গেলে
আর একটা মিনিমা আমি পাচ্ছি। এই কারণে প্লাস মাইনাস কথাটা লেখা রয়েছে, মানে দুটো সাইডে বোঝানোর জন্য। এইবারে দেখো যে হোয়েন দ্য স্লিট ইজ ন্যারোড, অর্থাৎ স্লিটটাকে যখন ছোট যদি করে করে দিই তাহলে কী হবে, ই এর মানটা কমবে। এখন ই এবং সাইন থিটার গুণফল তো ল্যামডা, সেটা তো ফিক্সড, মানে ইকে যদি ছোট করা হয় তাহলে কি হবে, এই থিটার অ্যাঙ্গেল যেটা আছে এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে থিটা অ্যাঙ্গেলটা যদি বাড়তে যদি থাকে, তার মিনিংটা কত কী, তার মিনিংটা যেটা হচ্ছে এই যে আমরা যেটা বলছিলাম যে এইটাকে আমরা যদি একটা অ্যাঙ্গুলার উইডথ হিসেবে যদি ভাবি এই জিনিসটাকে, তাহলে থিটার মানটা বেড়ে যাওয়া মানে বেসিক্যালি এই যে স্পেসিং যেটা আছে, অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যে স্পেসিং যেটা আছে সেইটা কিন্তু দুদিকে বেড়ে যাওয়া, মানে এই ডিরেকশনে বেড়ে গেল। কারণ থিটা বেড়ে যাওয়া মানে কি, এই মিনিমার পজিশানটা এদিকে শিফট করে যাচ্ছে, এদিকেও মিনিমাটা শিফট করে যাচ্ছে, মানে বেসিক্যালি এই যে সেন্ট্রাল যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমরা যেটা পেয়েছি সেই ইন্টেন্সিটিটা কিন্তু অনেকটা অংশ জুড়ে পাওয়া যাবে। এবং এটা আমরা এই ছবিটা থেকেও কিন্তু ব্যাখ্যা করতে পারবো। এই যে আমরা প্রথমে যে ছবিটা যেটা দেখিয়েছিলাম, এই ছবিটা আরেকবার দেখাই। এই যে এইটা ছিল বেসিক্যালি থিটা অ্যাঙ্গেলটা, মানে এই যে ও ছিল ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মানে ডাইরেক্টলি এখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা ফর্ম হচ্ছে। এবারে থিটা বেড়ে যাওয়া মানে কিন্তু মানে এই দুটো দিক বেড়ে যাওয়া, মানে এই ডাইরেকশানটা এবং এই ডাইরেকশানটা বেড়ে যাওয়া। তখন কি হবে, এই যে সেন্ট্রাল যে ম্যাক্সিমা যেটা হবে সেই সেন্ট্রাল ম্যাক্সিমাটা অনেকটা ওয়াইড হয়ে তৈরি হবে। তাহলে স্লিট উইডথ ই এর মান যদি কমানো হয়, ই এর মানটা কমানো হয়ে গেলে কি হবে, যে আমরা যেটা বললাম যে থিটার মানটা বাড়বে, থিটার মানটা বাড়া মানে হচ্ছে এই যে মানে সেন্ট্রাল ম্যাক্সিমার যে উইডথ যেটা সেটা অনেকটা বেড়ে যাবে এবং অনেকটা জায়গা জুড়ে হোল স্পেস জুড়ে এই সেন্ট্রাল ম্যাক্সিমাটা থাকবে। এইবার যেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন সিঙ্গেল স্লিট ডিফ্লেকশন প্যাটার্ন অ্যান্ড ডবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন, যে ইন্টারফারেন্স প্যাটার্ন এবং এই সিঙ্গেল স্লিট ডিফ্লেকশন প্যাটার্নের মধ্যে তফাৎ কী। অলরেডি আমরা কিন্তু এই ফ্রিঞ্জ প্যাটার্ন বা ইন্টেন্সিটি প্যাটার্নের ছবিটা এখানে দেখালাম, ছবিটা এখানে দেখিয়েছি। তো the diffraction pattern due to narrow slit of width E differs much from the interference pattern due to a pair of narrow slits of separation E. In the diffraction pattern, the principal maximum is the brightest, মানে প্রিন্সিপাল ম্যাক্সিমাম হচ্ছে সব থেকে উজ্জ্বল, অ্যান্ড হ্যাজ নন সিমেট্রিক্যাল উইক সাবসিডিয়ারি ম্যাক্সিমা অন আইদার সাইড, মানে এই প্রিন্সিপাল ম্যাক্সিমামের ডান দিক এবং বাঁ দিক দুটোতেই নন সিমেট্রিক্যাল, অর্থাৎ ইন্টেন্সিটি রেশিওগুলো সিমেট্রিকভাবে হবে না, নন সিমেট্রিক্যালি ডিক্রিজ করবে। মানে রেশিওটা অলরেডি বলেছি যে 1/22, 1/61, 1/121 এইভাবে ইন্টেন্সিটিটা ডিক্রিজ করে যাবে এবং প্রিন্সিপাল ম্যাক্সিমা ডান দিকে এবং বাঁ দিকে উভয় দিকেই কিন্তু আমরা ম্যাক্সিমা পাবো এবং এই ম্যাক্সিমাগুলোর ইন্টেন্সিটিটা ক্রমানুসারে ডিক্রিজ করে করে যাবে। আরেকটা ব্যাপার কি, যে ইট হ্যাজ অ্যান অ্যাঙ্গুলার হাফ উইথ ল্যামডা বাই টি। অ্যাঙ্গুলার হাফ উইথ ল্যামডা বাই টি এর মানেটা হচ্ছে এই ইকুয়েশনটা দেখো যে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা, তাহলে সাইন থিটা সমান কত, ল্যামডা বাই ই। তো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই, এই থিটা অ্যাঙ্গেলটার তাৎপর্যটা কি, থিটা অ্যাঙ্গেলটার তাৎপর্য যেটা হচ্ছে, থিটা অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমার এই দুটো সাইডে যে মিনিমাগুলো তৈরি হচ্ছে তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মানে এই ছবিতে যেটা বললাম, এই যে এদিকে ডান দিকের মিনিমা এ থিটা অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে, বাম দিকের মিনিমাটাও কিন্তু থিটা অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে। সেই জন্য ওই যে ল্যামডা বাই ইটাকে যেটা আমরা বলছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার হাফ উইডথ আমরা বলছি, অ্যাঙ্গুলার হাফ উইডথ। তো যেটা বলা হচ্ছে আর কি, যে ইট হ্যাজ অ্যান অ্যাঙ্গুলার হাফ উইডথ অফ ল্যামডা বাই ই, দাস ন্যারোয়ার দ্য স্লিট ব্রডার ইজ দ্য ম্যাক্সিমাম, মানে স্লিটটা যত ন্যারো যদি হবে, যত ন্যারো হবে এই ম্যাক্সিমাটা তত ব্রড হয়ে যাবে। ইন দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন দ্য ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা আর ইকুইডিস্ট্যান্ট অ্যান্ড ইকুয়ালি ওয়াইড। ইন্টারফারেন্স প্যাটার্নের ক্ষেত্রে ম্যাক্সিমা এবং মিনিমা যেগুলো হয় সেটা ইকুইডিস্ট্যান্ট হয় এবং ইকুয়ালি ওয়াইড হয়, অ্যান্ড অল দ্য ম্যাক্সিমা হ্যাভ দ্য সেম ইন্টেন্সিটি, সমস্ত ম্যাক্সিমাগুলোর একই ইন্টেন্সিটি থাকে। দ্য উইডথ অফ দ্য ফ্রিঞ্জেস ইনক্রিজেস অ্যাজ দ্য সেপারেশন বিটুইন দ্য স্লিটস ডিক্রিজেস, মানে স্লিটের সেপারেশন যদি ডিক্রিজ করে তাহলে ফ্রিঞ্জের উইডথে ইনক্রিজ করে ইন্টারফারেন্স প্যাটার্নের ক্ষেত্রে। তাহলে এইগুলো হচ্ছে তফাৎটা। আর এই প্যাটার্নটা তো অলরেডি আমরা এখানে যেটা বলেছি, এগুলো বেসিক্যালি আমরা আলফার যে বিভিন্ন মান যেগুলো আছে আলফার মানের উপরে ডিপেন্ড করে যে এরকম একটা প্যাটার্ন যেটা তৈরি হচ্ছে। আর ফার্স্ট মিনিমা এইটা ভালো করে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট মিনিমা অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা অকার্স ইন দ্য ডাইরেকশন থিটা। তাহলে ফার্স্ট মিনিমাটা কোথায় পাওয়া যাচ্ছে, যে প্রিন্সিপাল ম্যাক্সিমার সাপেক্ষে থিটা ডাইরেকশানে এটা পাওয়া যাচ্ছে।
ইন দ্য ডাইরেকশন থিটা, থিটা ইজ গিভেন বাই যে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা। এই থিটার যে ছবি যেটা আছে সেই ছবিটা তো অলরেডি আমরা এখানে দেখিয়েছি। আর এখানে যেটা আরেকটা যেটা কোশ্চেন যেটা আমরা আলোচনা করে নিই যে ক্যালকুলেট দ্য উইডথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা ইন দ্য ফ্রনহফার ডিফ্লেকশন প্যাটার্ন ডিউ টু দ্য ন্যারো স্লিট। মানে এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা আছে এটার উইথটা কত হবে, উইথটা আমরা বের করে ফেলতে পারবো। আমরা যে প্রথম মিনিমা যেটা সেন্ট্রাল ম্যাক্সিমা দুটো সাইডে তৈরি হচ্ছে সেটার অবস্থানটা কীরকমভাবে আছে না ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা। তাহলে সাইন থিটা সমান কত হবে যে প্লাস মাইনাস ল্যামডা বাই ই। এখন থিটা যদি খুব যদি স্মল যদি হয় তাহলে সাইন থিটা সমান থিটা আমরা বলতে পারি। তাহলে থিটা সমান যেটা হবে যেটা হচ্ছে যে প্লাস মাইনাস ল্যামডা বাই ই। এই ল্যামডা বাই ইটাকে আমরা বলছি হাফ উইডথ। বেসিক্যালি ল্যামডা বাই ই এই টার্মটাকে আমরা হাফ উইডথ বলছি। তাহলে ফুল উইডথ যদি আমরা যদি বলি তাহলে সেটা যেটা হবে 2 ইন্টু ল্যামডা বাই ই, মানে 2 থিটা বলতে হবে। তো ল্যামডা বাই ই যেটা আছে ল্যামডা বাই ইটাকে আমরা যেটা বলছি হাফ উইডথ, মানে একটা সাইডের কথা যদি বিবেচনা করি তাহলে সেটাকে আমরা বেসিক্যালি হাফ উইডথ বলছি। মানে ধরো এই যে ছবি যেটা আছে একটা সাইড মানে প্রথম মিনিমা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম মিনিমা এটা ল্যামডা বাই ই, থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই এই এই হাফ উইডথে বা এই অ্যাঙ্গেলে তৈরি হবে। তো ল্যামডা বাই ইটাকে হাফ উইডথ বলা হয়, এইটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো আশা করি এই লেকচারটা তোমরা বুঝেছো যে ফ্রনহফার ডিফ্র্যাকশন যেটা সিঙ্গেল স্লিট থেকে হচ্ছে তার ইন্টেন্সিটি প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন অ্যাঙ্গেলে আমরা ম্যাক্সিমা পাচ্ছি, কোন কোন অ্যাঙ্গেলে মিনিমা পাচ্ছি। আশা করছি এই সমস্ত ব্যাপারগুলো বোঝা গেছে। আমরা এই কন্টেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে বিএস আগরওয়ালের একটা অপটিক্স বই আছে, সেই অপটিক্স বই থেকে আমরা কন্টেন্টটা নিয়েছি। আর এই লেকচারটা শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।